এরপর তার মাথা কালো কাপড়ে ঢেকে ফেললো, এরপর তাকে জমটুপি পরায় ফেললো। নাও দুনিয়ার কোনো আইনে একজন মানুষের প্রতি এ ধরনের আচরণ করা যায় না, অথচ এই আচরণগুলো আমাদের নৌবাহিনীতে হচ্ছে। আমি আসলে 32 ইয়ার্স নেভিতে চাকরি করার পরে আজকে এখানে বসে এখানে দাঁড়িয়ে আমি নৌবাহিনীর বিপক্ষে কথা বলতে হচ্ছে, এই জন্য আমার কাছে সত্যিই খারাপ লাগছে। গত 15 বছরের ফ্যাসিবাদী সময়ে নৌবাহিনী, বাংলাদেশ নৌবাহিনীর সাথে ভারতের সাথে একটা সমঝোতা হয়েছে যে আমাদের কোস্টাল এরিয়াতে 20টা রেডার বসানো হবে এবং কোস্টগার্ডের 4টা জাহাজে 4টা রেডার বসানো হবে। এই রেডারগুলো অপারেশন সেন্টার ডেটা কানেক্টিভিটির মাধ্যমে এর কন্ট্রোল সেন্টার থাকবে ইন ক্যালকাটা। এটা হচ্ছে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য অত্যন্ত মারাত্মক একটা পদক্ষেপ। আল্লাহর অশেষ রহমত যে তাদের এটাকে ইমপ্লিমেন্ট করার সময় হয় নাই, সেই হেতু এটা এখনও ইমপ্লিমেন্ট হয় নাই। আমি আশা করি যে এখন এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে এই ধরনের স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী পদক্ষেপগুলোকে বন্ধ করা হবে। আর আরেকটা বিশেষ কথা আমি আসলে বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আপনারা হয়তো পত্রপত্রিকা আর মাধ্যমে জানতে পেরেছেন যে আমাদের দেশ আমাদের সমুদ্র সীমা নির্ধারণের ক্ষেত্রে গিয়ে সমুদ্র বিজয় করেছে, কিন্তু বাস্তব চিত্র সম্পূর্ণ উল্টো, বরং আমরা আরও অনেক এলাকা হারিয়েছি। আমি ক্যাপ্টেন বিল্লাল আহমেদ, আমি বাংলাদেশ নৌবাহিনীতে 32 ইয়ার্স কর্মরত ছিলাম। হঠাৎ করে একদিন শুনলাম যে আই হ্যাভ বিন ফোর্স রিটায়ার্ড। আমি কোনো কারণ জানি না কেন। কারণ হচ্ছে আমাদের যে আইন আছে এই আইন অনুযায়ী আমরা কাউকে কোনো প্রশ্ন করতে পারি না। সো আফটার 32 ইয়ার্স একদিন সকালে আমি বাড়ি চলে আসলাম। শুধু আমার প্রতি এরকম করা হয়েছে তা না, আমার মতো এই রকম শতাধিক অফিসার এবং বহু সংখ্যক নাবিককে এই সময়ে, এই গত 9 থেকে 15 পর্যন্ত এই সময়ের মধ্যে এই ফ্যাসিবাদী শাসন আমলে অনেককে এভাবে চাকরি থেকে বিতাড়িত করা হয়েছে। এখন আমি যদি আমার সম্বন্ধে একটু বলি, আমি বিশ্বের অনেক দেশে নৌবাহিনীর উপরে অনেকগুলো কোর্স করেছি, অনেক যোগ্যতা অর্জন করেছি, কিন্তু তারপরে যখন আমার দেশকে দেওয়ার সময় ছিল তখন আমি নৌবাহিনী থেকে মাত্র একটা অর্ডারে চলে আসলাম। এতে আমার যা ক্ষতি হয়েছে আমি মনে করি আমার দেশের তার থেকে অনেক বেশি ক্ষতি হয়েছে। তার কারণ হচ্ছে যে আমাকে প্রশিক্ষণ দিতে আমাদের এই দেশের অনেক অর্থের অপচয় হয়েছে এবং আমার মতো সবার ক্ষেত্রেই এই কথাগুলো প্রযোজ্য। এই যেই আইন এর মাধ্যমে আমাদেরকে একদিনেই কোনো কিছু বলা ব্যতীত বলতে পারে যে আমরা বাড়ি চলে যাই, এই আইনগুলো ব্রিটিশ আমলে প্রণীত। আমাদের নৌবাহিনীতে আমরা 2টা আইন বলি, একটা হচ্ছে ম্যানুয়াল অফ নেভাল ল, আর একটা হচ্ছে নো প্রভিধান, এনআর, নেভি রেগুলেশনস। এই 2টার মাধ্যমে হয়। নাও এটা কলোনিয়াল টাইমে এই আইনগুলো প্রণীত হয়েছে, তারপরে এর কোনো রিভিশন হয়নি। যদিও আমাদের আশেপাশের দেশগুলোতে, পাকিস্তান, ইন্ডিয়া, সব দেশেই এই আইনগুলো পরিবর্তন হয়ে গেছে, আমাদের পরিবর্তন হয়নি। সেজন্য এ ধরনের অবিচার অফিসারদের উপরে হতে পারে। এখন কেন হয় এ ধরনের অবিচার? আমরা যখন চাকরিরত থাকি আমরা একটা সুনির্দিষ্ট কমান্ডের অধীনে থাকি। এই কমান্ড যদি তাদের অ্যালিজিয়েন্স অন্য কোথাও থাকে তখন তারা নিয়ম কানুনের প্রতি তোয়াক্কা না করে কি করে, একটা ব্যক্তির হুইমস অনুযায়ী সব কিছু পরিচালনা করে। সো এই ফ্যাসিবাদের এই লম্বা সময়ে দেখা গেছে যে, যদি আমি এক কথায় বলি, আমাদের সামরিক বাহিনী, বিশেষ করে যেহেতু আমি নৌবাহিনী সম্বন্ধে বলতেছি, নৌবাহিনীতে বিপরীত মতের কোনো অফিসার, ইভেন যদি কারো ফ্যামিলিতে কোনো বিপরীত মতের বিএনপি অথবা জামাতের সাথে সম্পৃক্ত কেউ ছিল, তখন বিভিন্ন অজুহাতে
তাকে চাকরি থেকে বিতাড়ন করা হয়েছে, আমিও তার মধ্যে একজন। সো এখন কাজেই আমরা মনে করি যে এই আইন পরিবর্তন প্রয়োজন। আমি যদি নেভিতে যে সমস্ত কাহিনী এই সময়ে হয়েছে এটা সম্বন্ধে বলতে যাই তাহলে অনেক সময় প্রয়োজন হবে, এখানে অত সময় নেই বলে আমি দু একটা জাস্ট সংক্ষিপ্ত বলবো। যেমন একজন অফিসার MISTতে অধ্যয়নরত ছিল, হঠাৎ করে একদিন নৌবাহিনীরই অন্য দুইজন অফিসার ওখানে গেল, তার ডিপার্টমেন্টাল হেডের কাছে গিয়ে তাকে অফিস রুমে ডেকে আনলো। আনার পরে তাকে বলল যে তোমার বিষয়ে একটা ইনভেস্টিগেশন করতে হবে, এই জন্য তুমি আমাদের সাথে চলো। দ্যাট অফিসার ওয়েন্ট উইথ দ্যাম, গিয়ে গাড়িতে উঠলো, উঠার সাথে সাথে তারকে হ্যান্ডকাপ পরালো। এরপর তার মাথা কালো কাপড়ে ঢেকে ফেললো, এরপর তাকে জমটুপি পরায় ফেললো। নাও দুনিয়ার কোনো আইনে একজন মানুষের প্রতি এ ধরনের আচরণ করা যায় না, অথচ এই আচরণগুলো আমাদের নৌবাহিনীতে হচ্ছে। আমি আসলে 32 ইয়ার্স নেভিতে চাকরি করার পরে আজকে এখানে বসে এখানে দাঁড়িয়ে আমি নৌবাহিনীর বিপক্ষে কথা বলতে হচ্ছে, এই জন্য আমার কাছে সত্যিই খারাপ লাগছে। কারণ একটা অর্গানাইজেশনে 32 ইয়ার্স থাকার পরে তার অনিয়ম নিয়ে কথা বলতে হবে, এটা আমি কখনো আশা করি নাই। সো এই অফিসারকে তারপরে 2 দিন, তার ভাষ্য মতে 2 দিন তাকে ঢাকাতে কোনো এক জায়গায় একটা চেয়ারের মধ্যে শিকল বাঁধা অবস্থায় রেখেছে এবং তার উপরে বিভিন্ন ধরনের নির্যাতন করেছে। তারপরে এক সময় তাকে চিটাগং নিয়ে যায় এবং 183 ডেজ তাকে বন্দি অবস্থায় রাখে। এত কিছুর পরে একদিন হঠাৎ করে তাকে একটা চিঠি দেওয়া হয় যে ইউ আর ডিসমিসড, সো হি লেফট দি নেভি। এইভাবে একজন অফিসার নামাজ পড়তে গিয়ে রুমের মধ্যে, তখন তৎকালীন প্রধানমন্ত্রীর ফটোগ্রাফ ছিল, সো নামাজের সময় উনি ওটাকে নামিয়ে রেখে নামাজ পড়লেন, একটু পরে আবার উঠায় রাখলেন। এইটা কেউ একজন হয়তো দেখেছে, দেখে এটা রিপোর্ট করেছে এবং এই কারণে অফিসারকে তার কয়েকদিন পরে জঙ্গি হিসাবে ট্যাগ করে তাকে চাকরি থেকে বহিষ্কার করা হয়েছে। এভাবে আমি কি পরিমাণ বলবো, আপনারা ইতিমধ্যে হয়তো পত্রপত্রিকা এবং বিভিন্ন মাধ্যমে জানতে পারেন যে সোহাইল নামক এক জানোয়ার, মানবরূপী জানোয়ার নৌবাহিনীতে চাকরি করত এবং তার অত্যাচারে অনেক নৌবাহিনীর অফিসার এবং নাবিক অত্যাচারিত হয়েছে। সে নর্মাল নিয়ম হচ্ছে নৌবাহিনীর কোনো জাহাজ যখন বিদেশে যায় তাকে বিভিন্ন ওই পোর্টে থাকা অবস্থায় প্রভিশন ক্রয় এবং অন্যান্য জিনিসের জন্য ডলার প্রদান করা হয় সরকারি কোষাগার থেকে। সো এখানেই উপস্থিত আছে একজন ওই জাহাজের সাপ্লাই অফিসার হিসাবে ছিলেন, তাকে বলা হলো যে $70,000 সে যেন সেভ করে নিয়ে আসে, তাকে হ্যান্ড ওভার করে। অফিসার স্বাভাবিক কারণে এতে রাজি হন নাই। আসার পরেই অফিসারের বিরুদ্ধে অন্যায় অভিযোগে 2-3টা তদন্ত করা হলো এবং একসময় তাকে কোর্ট মার্শালের মাধ্যমে তাকে চাকরি থেকে ডিসমিস করা হলো। এভাবে বলতে গেলে অনেক কিছু বলতে হবে।